নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমি আমার কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন আমি আমার লেখা রোমান্টিক ছোট গল্প প্রভাত গোধূলির শেষ পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবা বিশ্বপ্রতাপ মেয়েকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মায়ের হাতে দিয়ে বলেন, করুণাময়ী, তুমি মেয়েকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও। আমি না বলা পর্যন্ত বাড়ির বাইরে বার করবে না। এক সপ্তাহ পর প্রভাত আবার গ্রামের বাড়ি থেকে রাত্রের বাসে পালিয়ে আসে শহরের পুরনো ভাড়া বাড়িতে। তারপর সন্ধেবেলায় গোধূলি যে ঘরে ছিল সেই ঘরের জানালাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। কিছুক্ষণ পর গোধূলি জানালা খুলে দেখতে পায় প্রভাত জানালার বাইরের বাগানে দাঁড়িয়ে আছে। তখন গোধূলি মাকে বলে, মা, আমি একটু বাগানে যাব, এক্ষুনি যাব আর ফিরে আসব। মা ভাবল আর প্রভাত ফিরে আসবে না, সুতরাং যাক, মেয়েটি একটু ঘুরে আসুক, যাবে তো ওই সামনের বাগানে। কিন্তু মেয়ে যখন ফিরে আসেনি দেখে বাগানের দিকে যায়, তখন দেখতে পায় মেয়ে প্রভাতের সঙ্গে বাসে উঠে চলে যাচ্ছে। পরে জানতে পারল প্রভাত আর গোধূলি মন্দারমণির এক কটেজে চলে গেছে। খবর পেয়ে যখন দাদা বিশ্বপ্রতাপ তার গুন্ডা বন্ধুদের এবং পুলিশকে নিয়ে যাবে, তখন হঠাৎ দেখতে পায় দুজনে হাইওয়ের এক চেকপোস্টে বাসে বসে আছে। তখন বাস থেকে দুজনকে নামিয়ে এনে বিশ্বপ্রতাপ পুলিশের সামনেই প্রভাতের একটা পা ভেঙে দিয়ে ফেলে রেখে বোন গোধূলিকে নিয়ে চলে আসে ঘরে। তারপর তড়িঘড়ি বিবেকবাবুর সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কয়েকদিন পর প্রভাত একটি কারখানায় চাকরি পায়। তারপর ট্রেনের ভাড়া বাঁচিয়ে প্রতিদিন একটি করে গোলাপ ফুল কিনে গোধূলির মেন গেটের সামনে রেখে যেত। হঠাৎ একদিন গোধূলির দাদা বিশ্বপ্রতাপ তার কারখানা থেকে ফেরার পথে দেখতে পেয়ে গেল ফুচকাওয়ালা প্রভাতকে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গোলাপ ফুলটিকে বাড়ির মেন গেটের সামনে রেখে চলে যাচ্ছে। তখন গোধূলির দাদা বিশ্বপ্রতাপ প্রভাতকে দাঁড়াতে বলে, কিন্তু প্রভাত না দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে যেতে থাকে। তারপর বিশ্বপ্রতাপ ফোন করে তার দলবলকে ডেকে এনে মারধর করতে থাকে। তখন রক্তাক্ত অবস্থায় প্রভাত গোধূলিকে চিৎকার করে ডাকতে থাকে, গোধূলি, 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 তুমি কোথায়? হঠাৎ গোধূলি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন যেই মাত্র শুনতে পেল প্রভাত তাকে ডাকছে, তখন আলুলায়িত কেশকে সামনে রেখে পাগলিনীর মতো গোধূলি ছুটতে ছুটতে এসে দেখতে পায় প্রভাত ট্রেনের পাতের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছটপট করছে। তখন গোধূলি প্রভাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমতো অবস্থায় একটা লোকাল ট্রেন হর্ন বাজাতে বাজাতে আসছে। তখন গোধূলির স্বামী বিবেকবাবু এবং উপস্থিত থাকা সকল লোকেরা লাল রুমাল এবং অন্যান্য কাপড়কে পতাকার মতো করে ওড়াতে থাকে। তারপর ট্রেন থেমে যায়। অতঃপর ধুমধামের সাথে বিবেকবাবু প্রভাত আর গোধূলির বিয়ের ব্যবস্থা করেন এবং দান হিসেবে একটি কারখানা প্রভাত আর গোধূলির নামে লিখে দেয়। আর বিবেক চিরকালের মতো প্রভাতকে বন্ধু বলে মেনে নেন। দাদা বাবা ওদের দুজনের পবিত্র প্রেমের কাছে হার মেনে নিয়ে বাবা মেয়ে জামাইকে একটি বাংলো বাড়ি আর একটি কারখানার মালিক করে দেয়। তারপর বিবেকবাবুকে ধন্যবাদ জানিয়ে বাবা রুদ্রপ্রতাপ বিবেকবাবুকেই বললেন প্রভাত গোধূলির বিয়েতে বন্ধু হিসেবে কন্যাদান করতে। বিবেকবাবু সত্যই বিবেকবান।
মানবিকতা বোধ সম্পন্ন একজন মানুষ। তিনি আগে গোধূলির কাছে সব শুনে বলেছিলেন, ঠিক আছে গোধূলি, আজ থেকে তুমি আর প্রভাত আমার বন্ধু হলে। যদি সেরকম কোনো সুযোগ যদি কোনো দিন আসে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আজ সেই দিনটি উপস্থিত। খুব ধুমধামের সঙ্গে বাবা, দাদার বন্ধুরা এবং বিবেকবাবু ও তাদের আত্মীয়রা এবং প্রভাতের বাবা ও আত্মীয়রা মিলিত হয়ে বিয়ের অনুষ্ঠানটিতে আনন্দ করতে থাকে। তারপর প্রভাত ও গোধূলির বিবাহ সুসম্পন্ন হয় সানাইয়ের সুমধুর সুরমূর্ছনার মধ্য দিয়ে। আমার এই ছোট গল্প প্রভাত গোধূলির শেষ পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।